হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কমার্স প্যারাডিম। সবাই কেমন আছো? ভালো আছো তো? অ্যাকাউন্টস প্র্যাকটিস করছো তো? এর আগের পর্বেতে আমরা দেখেছি সিঙ্গেল কালাম ক্যাশবুক কিভাবে করতে হয়। এই পর্বে আমরা দেখব ডাবল কালাম ক্যাশবুক। খাতা খোলো, আমি একটা প্রবলেম দিচ্ছি, সেই প্রবলেমটা সলিউশন তো করবই, তার সাথে জানবো ডাবল কালাম ক্যাশবুকের আরো বিভিন্ন ইন্টারেস্টিং পোর্শনগুলো, যেগুলো না করলে ডাবল কালাম ক্যাশবুক করা যায় না। সঙ্গে থাকো। এর আগে ক্যাশবুক করতে গিয়ে দেখেছি ক্যাশবুকের দুটো দিক, যেরকম লেজার অ্যাকাউন্টের দুটো দিক হয় সেরকম দুটো দিক। ক্যাশবুকের দুটো দিকের একটা দিকে থাকছে রিসিপ্ট আর একটা দিকে থাকছে পেমেন্ট। মানে এই সাইডটা, লেফট সাইডটা অলওয়েজ রিসিপ্ট, মানে ক্যাশ ইনক্রিজ করলে লেফট সাইডে আসে আর ক্যাশ ডিক্রিজ করলে রাইট সাইডে আসে, আর ক্যাশবুকে কোনো ক্রেডিট ট্রানজাকশন আসে না। আর ক্যাশবুক, ডবল কালাম ক্যাশবুক কেমন দেখতে হয়? ফার্স্টেই থাকছে কিরকম না, ডেট, এই যে ডেট, দেন পার্টিকুলার্স, তারপর ভাউচার নাম্বার, লেজার ফোলিও, ক্যাশ অ্যান্ড ব্যাংক। দুটো কালাম, ডবল কালাম ক্যাশবুকে দুটো কালাম হয়, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ব্যাংক। আর রাইট সাইডেও সেম অপশনস, ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, ক্যাশ অ্যান্ড ব্যাংক। এবার এই ডবল কালাম ক্যাশবুক করতে গেলে একটা জিনিস জানার দরকার হয়, সেইটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি কি। কন্ট্রা এন্ট্রি কাকে বলে? যখন ক্যাশ অ্যান্ড ব্যাংকের মধ্যে ট্রানজাকশন হয় সেটা কি আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এই যে এখানে কন্ট্রা এন্ট্রি কাকে বলে সেই জিনিসটা আমরা একটুখানি দেখে নিই এই আঁকাটার মধ্যে দিয়ে। when cash deposited into bank, contra entry, বা when cash is withdrawn from bank, এটাকেও বলা হবে কিন্তু কন্ট্রা এন্ট্রি। তাহলে ক্যাশ যদি ব্যাংকে ডিপোজিট করি তখন জার্নাল এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, অর ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। এই জিনিস, এই দুটোই কিন্তু কন্ট্রা এন্ট্রির মধ্যে পড়ে। এই দুটো কেসেই কিন্তু যখন হয় তখন কন্ট্রা হয়। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, এই কথাটা যদি বলে তখন কিন্তু কন্ট্রা হবে না, তখন জার্নাল এন্ট্রি হবে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। যখন পার্সোনাল ইউজের জন্য ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয় তখন জার্নাল এন্ট্রি হয় ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এই জিনিসটা মাথায় রাখবে। তবে আপাতত কন্ট্রা এন্ট্রি। এবার এই কন্ট্রা এন্ট্রি কি করে পোস্টিং হয় সেইটা আমরা একটুখানি দেখে নিচ্ছি। তা এর আগে ক্যাশবুকের যে ফরম্যাটটা দেখিয়েছিলাম সেখানেই দেখাচ্ছি। ক্যাশ, প্রথমটা বললো যে ক্যাশ, এমনি বলছি, ক্যাশ যে কোনো একটা এক্সাম্পল বলি, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, মানে ব্যাংকে ক্যাশ ফেলা হচ্ছে। ব্যাংকে যদি ক্যাশ ফেলা হয়, কত টাকা ফেলা হচ্ছে? আমি বললাম 10,000 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে কি কমছে আর কি বাড়ছে? ব্যাংকে যদি ক্যাশ ফেলা হয় ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে, আর ক্যাশে হাতে টাকার পরিমাণ কমে যায়। তাহলে টাকার পরিমাণ যদি বাড়ে তার দিক কিন্তু এই সাইডটা, টাকার পরিমাণ বাড়লে তার দিক হচ্ছে এই দিকটা। তাহলে আমরা এইখানটা ব্যাংকের ঘরে কত টাকা লিখতে পারি? 10,000 টাকা। ওকে, আর এদিকে ক্যাশের ঘরে 10,000 টাকা। সেম, মানে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকে টাকা ফেলা হচ্ছে, ব্যাংক বাড়ছে আর ক্যাশ কমছে, সেই হিসাবেই কিন্তু এই ট্রানজাকশনটা দেখানো হচ্ছে। সঙ্গে সঙ্গে এদিকে যখন আমরা টু, মানে ব্যাংকের ঘরে টাকা লিখেছি, এদিকটা টু এর দিক, সঙ্গে সঙ্গে এটা আমরা এখানে লিখে দেবো টু, আর ব্যাংকে যেহেতু লিখেছি এখানে লিখব ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট। আবার এদিকে অ্যাট দ্য সেম টাইম তোমরা বুঝতে পারছো ক্যাশে টাকাটা লেখা হয়েছে, এদিকে আমরা লিখব বাই ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কন্ট্রাটা এইরকম হয়, মানে কি বেড়েছে কি কমেছে সেই হিসেবে বসিয়ে দিলাম, বসানোর পর টু অর বাই ব্যাংক অর ক্যাশ ইত্যাদি লিখে দিতে পারি।
তাহলে এইবার একটা ক্যাশ বুক অর্থাৎ ক্যাশ বুক ডবল কলামের প্রবলেম সলভ করছি। চলে এসো, এখানে দেখো বলেছে প্রিপেয়ার ডাবল কলাম ক্যাশ বুক ইন দ্য বুকস অফ সুশীল ফ্রম ফলোইং ডিটেলস। 2024 এর 1 অক্টোবর ক্যাশ ইন হ্যান্ড 2024 এর 1 অক্টোবর ক্যাশ ইন হ্যান্ড আছে 35,000 অ্যান্ড ব্যাংক ওভারড্রাফট। এই কথাটাকে একটুখানি বলি, দু রকম হয়, তিন রকম টোটাল ব্যালেন্স এখানে হতে পারে। একটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, একটা হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, আর একটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক মানে হচ্ছে ব্যাংকে কত টাকা ক্যাশ আছে, হাতে কত টাকা ক্যাশ আছে, এই দুটো হচ্ছে। একটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, হাতে কত টাকা ক্যাশ আছে। ক্যাশ অ্যাট ব্যাংক মানে হচ্ছে ব্যাংকে কত টাকা আমার আছে। আর ব্যাংক ওভারড্রাফট মিনস মানে কাইন্ড অফ লোন, মানে হচ্ছে ব্যাংকে যা টাকা আমার আছে তার থেকে যদি আমরা বেশি টাকা ব্যাংক থেকে তুলে নিই তখন তাকে বলবো কিন্তু আমরা ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকে সাপোজ আমার 10,000 টাকা ছিল, আমি ব্যাংক থেকে তুলে নিয়েছি 25,000, তাহলে ব্যাংক ওভারড্রাফট কত? 15,000। এটাই হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। এখনো প্রাইমারিলি এটাই মনে রাখো। এবারে চলে আসছি ক্যাশ ইন হ্যান্ড 1 অক্টোবর ক্যাশ ইন হ্যান্ড 35 আর ব্যাংক ওভারড্রাফট 25। তাহলে 1 অক্টোবর 110 টু ব্যালেন্স বিডি 35,000 ক্যাশে। ক্যাশের একটা কথা বলে রাখি, ক্যাশের কিন্তু কোনোদিন মানে ওভারড্রাফট ব্যালেন্স জেনারেলি হয় না, ক্যাশের অলওয়েজ পজিটিভ ব্যালেন্স হয়। এই একইভাবে উল্টো দিকে 110 ডেট দিয়ে বাই ব্যালেন্স বিডি, যেহেতু ব্যাংকের ব্যালেন্স ওভারড্রাফট আছে সেই জন্যই কিন্তু বাই ব্যালেন্স বিডি হবে। বাই ব্যালেন্স বিডি কত আছে? এটা ব্যাংক ওভারড্রাফট, যেহেতু ব্যাংকের ঘরে লিখতে হবে 25,000। ওকে, এরপরে নেক্সট আসছি, বলছে সোল্ড গুডস ফর ক্যাশ 3 অক্টোবর সোল্ড গুডস ফর ক্যাশ 25,000, সোল্ড গুডস ফর ক্যাশ 25,000। তাহলে সেল করলে কি হয়? টাকা আসে। টাকা আসে মানে আমরা কোন দিকে লিখবো? এই দিকে লিখবো। তাহলে 25,000 লিখে দিলাম, টাকা এসে গেল। সোল্ড গুডস মানে সেল করে টাকা এসছে, টু সেল অ্যাকাউন্ট, অবশ্যই অ্যাকাউন্ট কথাটা লিখতে হবে। আর এটা হচ্ছে 3 অক্টোবর ঘটনাটা ঘটেছে 310 টু সেল 25,000। গল্প শেষ। এরপরে চলে আসছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। এর আগে এই মাত্র আলোচনা করেছি ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক 5 তারিখে হয়েছে, অক্টোবর 5। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক মানে হচ্ছে ব্যাংকে টাকা ফেলা হয়েছে। তাহলে ব্যাংকে টাকা ফেলা হয়েছে মানে কি কমেছে কি বেড়েছে তোমরা বলো? ব্যাংক বেড়েছে, ক্যাশ কমেছে। ব্যাংক বেড়েছে, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংক বেড়েছে। তাহলে ব্যাংক বেড়েছে কত টাকা? 20,000। তাহলে ব্যাংক বেড়েছে মানে ব্যাংকের ঘরে আমরা এখানে লিখে দেবো 20,000। আর ক্যাশ কমেছে, এদিকে আমরা ক্যাশের ঘরে লিখে দেবো 20,000। ওকে, এইবারে আগেই বলেছিলাম যে ব্যাংক যখন, এটা 5 তারিখের গল্প, 5th 5/10 গল্প, তাহলে ব্যাংক এখানে আমরা কি লিখলাম? ব্যাংকের ঘরে ফিগার লিখলাম। তাহলে এখানে কি লিখতে হবে? টু ক্যাশ অ্যাকাউন্ট। আর এদিকে যেহেতু ক্যাশের ঘরে টাকা লিখেছি 5 তারিখ দেবো, সেই একই ডেট। সঙ্গে সঙ্গে এখানে লিখে দেবো বাই ক্যাশ বাই ব্যাংক, যেহেতু ক্যাশের ঘরে লিখেছি এখানে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এর পরেরটা চলে আসছি, বলছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক হয়ে গেল। পারচেজ গুডস ফ্রম মোহন, মোহনের কাছ থেকে গুডস পারচেজ করেছি। তা এখানে বলে দেয়নি যে ক্যাশ ট্রানজাকশন হচ্ছে না ক্রেডিট ট্রানজাকশন হচ্ছে। আমরা ধরে নেব এখানে ক্রেডিট ট্রানজাকশন হচ্ছে, কারণ এটা মোহনের কাছ থেকে গুডস পারচেজ করা হচ্ছে। বাট
এখানে বলে দেওয়া নেই যে ক্যাশে মোহনের কাছ থেকে কিনছে, সো ক্যাশ বুকে কোনো ক্রেডিট ট্রানজাকশন আসে না, সুতরাং 10 তারিখের এন্ট্রি ক্যাশ বুকে হবে না। তারপরেরটা 12, চেক ইস্যুড টু মোহন ইন ফুল সেটেলমেন্ট 14,800, 15,000 টাকার গুডস কিনেছিলাম, 12 তারিখে মোহনকে আমরা চেক দিয়ে দিচ্ছি। তাহলে মোহনকে যখন 12 তারিখে চেক দিয়ে দিচ্ছি, আমরা মোহনের এখানে 12 তারিখে লিখব 12/10 বাই মোহন অ্যাকাউন্ট। কত টাকার চেক দিচ্ছি? মোহনকে কত টাকার চেক দিচ্ছি আমরা? 14,800 এর চেক দিচ্ছি। 14,800 বাই মোহন বলে ব্যাংকের ঘরে লিখে দিলাম। এরপরে আসছি নেক্সট। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলি, মোহনের কাছ থেকে আমরা কিন্তু 15,000 টাকার গুডস, 15,000 এর গুডস পারচেস করেছিলাম। ওদের ফুল সেটেলমেন্ট, এর আগে ক্লাসগুলোতে ফুল সেটেলমেন্ট সম্পর্কে আলোচনা করেছি, বাট এখানে একটুখানি শর্টে বলে রাখি, এই 14,800 মোহনকে দিয়ে দিলাম। এরপর আমরা কিন্তু মোহনকে আর একটা কোনো পয়সাও দেবো না, মোহনের অ্যাকাউন্ট ফুললি ক্লোজ। দেন কোশ্চেন আসছে, তাহলে স্যার এই 200 টাকা 200 রুপিস মানে 15,000 মাইনাস 14,800, এই যে 200 রুপিস কোথায় গেল? এটা হচ্ছে ডিসকাউন্ট। যখন আমরা ট্রিপল কলাম ক্যাশবুক শিখবো তখন ওই ডিসকাউন্ট কলামটাকে নিয়ে আসবো। এখন ডবল কলাম ক্যাশবুকে কিন্তু কোনো ডিসকাউন্ট কলাম নিয়ে আসছি না, সো এই 200 টাকার কোনো এন্ট্রিও এখানে আমরা দেখাবো না। এরপরে চলে আসছি উইথড্রন ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ 3000, এটা হচ্ছে 14 তারিখের ডেট। ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়েছে 3,000 টাকা তুলে নেওয়া হয়েছে 14 তারিখে, 14/10। ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়েছে ফর পার্সোনাল ইউজ। যখন কোনো পার্সোনাল ইউজের জন্য ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয় তখন কিন্তু তাকে আমরা বলি ড্রয়িংস। এখানে কিন্তু কোনো কন্ট্রা হবে না, আগেই বলেছি। তাহলে এখানে লিখবো বাই ড্রয়িংস বলে 3000 ব্যাংক থেকে যেহেতু তোলা হচ্ছে, ব্যাংক থেকে টাকার পরিমাণ আমার কি হয়ে গেছে না কমে গেছে, ব্যাংক থেকে টাকার পরিমাণ কমে গেছে, সেজন্য ব্যাংকে এন্ট্রিটা এখানে আমরা করলাম। এরপরে চলে আসছি গুড সোল্ড টু বিমল অ্যান্ড চেক রিসিভড ফ্রম হিম 13,000। বিমলকে গুড সোল্ড করেছি, গুড সোল্ড টু বিমল মানে বিমলকে গুডস সোল্ড করেছি, অ্যান্ড চেক রিসিভ করেছি ওর কাছ থেকে 13,000 টাকা। তাহলে ক্যাশ মানে সেল করে ক্যাশ পেলে তাকে বলি আমরা ক্যাশ সেল, তখন টাকাটা কোথায় বসে? ক্যাশের কলামে বসে। বাট এটা আমরা চেক পেয়েছি, অ্যান্ড এই চেক যেটা পেয়েছি সেইটা যদি আমরা ধরে নিই সেম ডেটে ব্যাংকে ফেলেছি, এই ব্যাপারটা খেয়াল রাখো। আমরা বিমলের কাছ থেকে কি পেয়েছি? চেক পেয়েছি সেল করে, এবং সেই চেকটা আমরা কিন্তু সেম ডেটে যদি ধরে নিই যে ব্যাংকে ফেলেছি, এটা 15th অক্টোবর, আমি ধরে নিলাম বিমলের কাছ থেকে আমরা চেক পেয়েছি 15th অক্টোবর। এখানে ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডেটের ব্যাপারটাকে মাথায় সবাইকে রাখতে হবে, ডেটটা এখানে খুব ইম্পর্টেন্ট। 15th অক্টোবর বিমলের কাছ থেকে চেক পেয়েছি টু বিমল, খুব ভালো কথা, টু বিমল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কথাটা সবাই লিখবে, টু বিমল অ্যাকাউন্ট বলে 15,000 চেক পেয়েছি সেল করে। তাহলে চেক যখন পেয়েছি সেল করে, আমরা তো চেক পেয়েছি মানে ব্যাংকের ঘরে লিখে দেওয়ার কথা, লিখতাম এবং সেটাই ঠিক হতো। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে ডেটে চেক পেয়েছি সেই ডেটেই যদি চেকটা আমরা ব্যাংকে ফেলি তাহলে লিখতাম, কিন্তু এখানে বলছে যে 15,000 বিমলের কাছ থেকে যে ডেটে পেয়েছি তার পরের ডেটে, এই যে তার পরের ডেটে কিন্তু আমরা চেকটা ব্যাংকে ফেলেছি 17th, বিমলস চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। তার মানে এই 13,000 টাকার চেকটা কিন্তু 13,000 এর চেক আমরা সেই দিন ব্যাংকে ফেলিনি। তাহলে যখন আমরা চেক পেলাম এবং সেই দিনেই ব্যাংকে ফেললাম না,
তখন কিন্তু এখানে আমরা আর টু বিমল বলে লিখে ব্যাংকে এন্ট্রি করব না, আমরা এন্ট্রিটা করে রাখবো কিন্তু ক্যাশে। কারণ এইটা ক্যাশে করলাম কারণ টাকাটা আমরা ব্যাংকে ফেলিনি সেই জন্য, আর চেক যে পেয়েছি তার এন্ট্রি একটা হয়ে রইলো, সেই হিসাবে কিন্তু এটা ক্যাশে হয়ে রইলো। এই ব্যাপারটা খেয়াল রাখবে। এরপরে 15-র পর কত তারিখে ওটা আবার ব্যাংকে ফেলেছে? 17, বিমলস চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। এই যে বিমলস চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক 17তে, তাহলে টাকাটা গিয়ে ব্যাংকে পড়লো। তাহলে টাকাটা গিয়ে ব্যাংকে পড়লো মানে ব্যাংক কি হলো? ভারী হলো। তাহলে আমরা এখানে দেখাবো ব্যাংক ভারী হলো 13,000 এবং এখানে ডেটটা হচ্ছে 17/10। আচ্ছা, এই যে 13,000 ভারী হলো, এই একই তো জিনিস এর আগে আমরা ক্যাশে করেছিলাম ভারী, তাহলে এখন ক্যাশ থেকে কেটে ব্যাংকে নিয়ে এসে ফেলবো। ক্যাশ থেকে কাটতে গেলে কোন দিকে লিখতে হবে? রাইট সাইডে লিখতে হবে। ক্যাশ থেকে কাটতে গেলে কোন দিকে লিখতে হবে? রাইট সাইডে লিখতে হবে। এবং রাইট সাইডে যখন আমরা লিখবো সেখানে ডেট দিয়ে দেবো 17/10 লিখলাম। এইবার এই যে 13,000 নট 10,000, 13,000, এই যে 17 তারিখে যে ঘটনাটা ঘটলো, মানে ব্যাংক কি হলো? বাড়লো, ক্যাশ কমলো, তখন ওটা কি হয়ে গেল? কন্ট্রা এন্ট্রি হয়ে গেল। যখনই কোনো কন্ট্রা এন্ট্রি হয়, আমরা এখানে ক্যাশে লিখেছি 13,000, সঙ্গে সঙ্গে এখানে লিখে দেবো কি? বাই ব্যাংক বলে 13,000। এইখানে কিন্তু আমরা সি কথাটা লিখতে অবশ্যই ভুলবো না। এর আগে যখন একটা কন্ট্রা এন্ট্রি হয়েছে সেখানেও আমরা এখানে সি কথাটা লিখতে ভুলবো না। এই যে 20,000 এর, এটা সি লেখা উচিত ছিল, তখন বলতে ভুলে গেছি। আর এখানে আমরা কি লিখবো সঙ্গে সঙ্গে? টু ক্যাশ 13,000, এখানেও আমরা লিখবো সি। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। যখন সেম ডেটে চেক ব্যাংকে ফেলবে না, তখন কিন্তু এই রকম ভাবেই কিন্তু করতে হবে। আর সেম ডেটে ফেললে কি হয় সেটা তো দেখালাম। নেক্সট, ইন্টারেস্ট চার্জড বাই ব্যাংক 1,000। ইন্টারেস্ট চার্জড বাই ব্যাংক 1,000, 1,000 টাকা ব্যাংক ইন্টারেস্ট চার্জ করেছে, তার মানে হচ্ছে এক্সপেন্স, ব্যাংক মানে পেমেন্ট করতে হবে। এটা কত তারিখে হয়েছে ঘটনাটা? ব্যাংক ইন্টারেস্ট চার্জ বাই ব্যাংক 1,000 আর ব্যাংক চার্জ 19 and 21, দুটোই ব্যাংক রিলেটেড। 19 and 21 ইন্টারেস্ট চার্জ বাই ব্যাংক আর ব্যাংক চার্জেস 1,000 আর 500, 1,000 and 500, 19, 10 দুটো এন্ট্রি হবে, আর একটা হচ্ছে 21, 10। তাহলে ইন্টারেস্ট চার্জ মানে বাই ইন্টারেস্ট বলে ব্যাংকের কলামে বসবে 1,000 টাকা, 1,000 রুপিস ব্যাংকের কলামে বসবে। আর বাই ব্যাংক চার্জ বলে 500 রুপিস বসবে ব্যাংকের কলামে। আচ্ছা, এর পরেরটায় আসছি, সেটা বলছে কি? রিসিভড ক্যাশ ফ্রম রিতা। রিতার কাছ থেকে ক্যাশ পেয়েছি 15,000। এটা তো খুব সিম্পল জার্নাল, মানে সিম্পল হবে। এটা কত তারিখে বলছে? তারিখটা খেয়াল রাখবে সবসময়, 25 অক্টোবর বসিয়ে দাও, 25 অক্টোবর। যেহেতু টাকা পেয়েছি রিতার কাছ থেকে, সেজন্য এখানে বসবে টু রিতা।
কত টাকা বসবে রিতার কাছ থেকে পেয়েছি আমরা 15,000। রিতার কাছ থেকে পেয়েছি আমরা 15,000 ক্যাশে পেয়েছি, ক্যাশে বসবে 15,000। এরপরের এন্ট্রি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই চেক। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টিউশন ফিজ, এই জিনিসগুলো কিন্তু যে ব্যবসা যার বা যার নামে বই হচ্ছে তার পার্সোনাল, বা সেটাকে আমরা কিন্তু ড্রয়িংস হিসাবে ট্রিট করব, এটা মাথায় রাখবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টিউশন ফিজ পেড ফর হিজ চাইল্ড বা চিলড্রেন, তখন সেটা কিন্তু আমরা ড্রয়িংস হিসাবে ট্রিট করব। এখানে বাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেহেতু পেমেন্ট সাইডে সমস্ত পেমেন্টগুলো লেখা হয়, সেই বাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে লিখবো না, বাই ড্রয়িংস হিসেবে আমরা লিখবো কত টাকা না 6,000, এটা 26। তাহলে 2610 বাই ড্রয়িংস, কত না 6,000 টাকা। পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে 30th October deposited entire cash into bank after retaining 2,000 in hand। 2,000 টাকা হাতে রেখে বাকি টাকাটা ব্যাংকে ফেলে দেওয়া হলো। 2,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে ফেলা হলো। তাহলে আমরা দেখবো এটা 30th অক্টোবরের গল্প বলছে। 30th অক্টোবরে 2,000 টাকা হাতে রেখে, ক্যাশে আমার কত টাকা রয়েছে টোটাল? ক্যাশে আমার হয়েছে এখানে 35, 25, 60, 60 আর 15, 75, আর 75, 85, 88,000। ক্যাশের ডেবিট সাইডে টোটাল হচ্ছে আমার, একটুখানি এখানে লেখালেখি যদি করি তাহলে বুঝতে সুবিধা হবে। ক্যাশের ডেবিট সাইডে আমার টোটাল হচ্ছে 88,000। একটুখানি দেখে নাও, ব্যাপারটা বুঝে নাও। ক্যাশের ডেবিট সাইডে টোটাল হচ্ছে আমার 88,000। আর এদিকে আমার ক্যাশ বেরিয়ে গেছে কত? এই যে এদিকে ক্যাশ বেরিয়ে রয়েছে কত? 13 আর 20 মিলে কত হলো? 33,000। তার মানে -33। তাহলে 88 থেকে আমরা যদি 33 মাইনাস করি তাহলে পড়ে থাকছে কত? 55,000। এই 55,000 এর মধ্যে থেকে আমাকে কি বলেছে? হাতে পড়ে থাকছে 55,000। বলেছে 2,000 টাকা হাতে রেখে বাকি টাকা আমরা কোথায় ফেলে দেবো? ব্যাংকে ফেলে দেবো। ডিপোজিটেড এন্টায়ার ক্যাশ টু ব্যাংক আফটার রিটেনিং 2,000। 2,000 টাকা হাতে রেখে, তাহলে 2,000 টাকা হাতে যদি আমরা রাখি তাহলে আমার হাতে পড়ে থাকছে কত? এখান থেকে 2,000 মাইনাস করে দিলাম, পড়ে থাকছে 53,000। তাহলে এই 53,000 আমরা কি করব না ব্যাংকে ফেলবো। এই 53,000 আমরা কি করব? ব্যাংকে ফেলবো। আশা করি বুঝতে পারছো ক্যালকুলেশনটা। এই 53,000 আমরা ব্যাংকে ফেলবো। তাহলে ব্যাংকে যদি ফেলতে চাই তাহলে জার্নাল এন্ট্রি কি হচ্ছে? সেই একই জার্নাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার মানে এখানে আমরা লিখব টু ক্যাশ অ্যাকাউন্ট, আর এদিকে লিখব বাই ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 53,000। বাই ব্যাংক বলে ক্যাশে লিখে দেবো, সেই কন্ট্রার গল্প 53,000, আর টু ক্যাশ বলে ব্যাংকে লিখব 53,000। হয়ে গেল এদিকের গল্প। এটা ডেট হচ্ছে 30/10। এখানে কন্ট্রা অবশ্যই লিখে দিতে হবে, সি। ভেরি গুড। এরপর ক্যাশে কত টাকা ব্যালেন্স পড়ে থাকবে? ক্যাশে ব্যালেন্স পড়ে থাকবে আমাদের 2,000 টাকা। ক্যাশে কত টাকা ব্যালেন্স পড়ে থাকবে? 2,000 টাকা আমরা দেখেছি। আর ব্যাংকে কত টাকা ব্যালেন্স পড়ে থাকবে সেটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে।
এদিকে ক্যাশে এদিকে হচ্ছে 86,000। আর এদিকে টোটাল হচ্ছে 88,000। তাহলেও এদিকেও সেম কেস। টোটাল করে দিলাম বোথ সাইড। এদিকে টোটাল হচ্ছে মানে পেমেন্ট সাইডে 50,300, তাহলে 86,000 টোটাল ছিল। তার থেকে 50,300 যদি আমরা মাইনাস করে দিই, এখানে পড়ে থাকছে 700, 153, 35,700। তাহলে ক্যাশে ব্যালেন্স হচ্ছে আমাদের 35,700। ডেট হচ্ছে 31/10 বাই ব্যালেন্স সিডি। এই ডেটা এখানে বসে গেল, সঙ্গে সঙ্গে এটা 1/11 চলে আসবে টু ব্যালেন্স বিডি বলে, এখানে হচ্ছে 2000 ক্যাশে বলেই দিয়েছে, আর এটা হচ্ছে 35,700। এই অঙ্কটা একটা স্ক্রিনশট তুলে নাও যতখানি পর্যন্ত চলে আসছে। এটাই হচ্ছে সলিউশন। একটা জিনিস খেয়াল রাখো, শুরু হয়েছিল কিন্তু নেগেটিভ ব্যালেন্স দিয়ে ব্যাংকের, আর শেষ হলো ব্যাংকের পজিটিভ ব্যালেন্স দিয়ে 35,700। কেমন লাগছে ক্লাসগুলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না। আর প্র্যাকটিস করে যাও অ্যাকাউন্টস। এই জাতীয় মানে এই অঙ্কগুলো করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বন্ধুদের মধ্যে এই জিনিসগুলো একটুখানি শেয়ার করো, তাহলে তোমার সাথে সাথে তাদেরও সুবিধা হবে। তবে আজ এ পর্যন্তই। পরের পর্বে আবার কিন্তু আসবো ক্যাশবুক, ট্রিপল কলাম ক্যাশবুক নিয়ে। আজ এ পর্যন্তই, টাটা।